ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ৩ জনের যাবজ্জীবন। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে নানা আয়োজন। কক্সবাজারে বন্যায় নষ্ট ১০ উপজেলার বীজতলা, রাঙামাটিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের আশ্বাস। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে 5 আসামিকে হাজির করা হয়, পলাতক রয়েছেন একজন। মামলার বিবরণে জানা যায় ২০১১ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দর এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার 4 দিন পর ভুক্তভোগীর বাবা জেলা সদর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩-এর ৯-৩ ধারায় দণ্ডিত অমৃত্যু কারাদণ্ড। আমরা রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছি, এই জন্যই দণ্ডটা হয়েছে। ন্যায় বিচার পাইছি। চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে হামলা লুটপাট হয়েছে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নির্দেশে। ২ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে এমন পরিকল্পনা করে সে। হামলার ঘটনায় 9 জনকে আটকের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলার ঘটনাটি পরিকল্পিত। চাঁদা দাবির পর না পেয়ে হামলার জন্য তারই সহযোগী মাইকেলকে দায়িত্ব দেওয়া হয়। 13 জুলাই বাকুলিয়া এক্সেস রোডে ডিডিএন কার্যালয়ে হামলা চালায় 30-40 জন। তারা লুট করে 35 লাখ টাকা। ডেভিড ইমনকে ধরার চেষ্টা চলছে বলেও জানায় র্যাব। ডিডিএনে হামলায় পুলিশ ও র্যাবের হাতে এখন পর্যন্ত 21 জন আটক হয়েছে। ডেভিড ইমনের নির্দেশে সানি, মাইকেল এবং রাজু, এই 3 জন ব্যক্তি চকবাজার, বাকুলিয়া, বদ্দারহাট, রাউজান এই বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন সংগ্রহ করে এবং তাদেরকে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এই প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রাথমিকভাবে এসে বদ্দারহাট এলাকায় একটি জায়গায় বাসে করে আসে। সেখান থেকে অটোরিকশাতে করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাকুলিয়া এক্সপ্রেস রোড এলাকায় গমন করে। সেখানে গমন করার পর তারা ছোট একটি দলকে বাকুলিয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তার মধ্যে নিয়োজিত করে রাখে, যাতে র্যাব, পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছে কিনা এটা নজরদারি করার জন্য। আরেকটি গ্রুপকে সেই বিল্ডিংয়ের নিচে এবং আশেপাশের এলাকায় খুব সাধারণ মানুষের বেশে অবস্থান গ্রহণ করে থাকে, যাতে পরবর্তীতে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হলে তারা পৌঁছাতে পারে। এবং মূল দল যারা হামলা করেছে 20 জনের একটি দল উক্ত প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং সেখানে যেয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাট করে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই হুমায়ুন আহমেদের খ্যাতি ছড়িয়ে পড়ে। সারা ফেলে শঙ্খনীল কারাগার সহ আরও বেশ কয়েকটি উপন্যাস। পাঠকপ্রিয়তা পায় মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, দেয়াল, মাতাল হাওয়া, শ্রাবণ মেঘের দিন, কবি, লীলাবতী, এইসব দিন রাত্রি সহ অসংখ্য সৃষ্টি। তার প্রকাশিত সাহিত্যকর্ম প্রায় 3 শতাধিক। সাহিত্যে অবদানের জন্য হুমায়ুন আহমেদ পান 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদক সহ বহু সম্মাননা। 2012 সালের 24 জুলাই গাজীপুরের নুহাশপল্লীতে সমাহিত করা হয় অসামান্য অনন্য হুমায়ুনকে। নানা আয়োজনে পালিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী। গাজীপুরের নুহাশপল্লীতে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করা হয়। সকাল 11:30টায় লেখকের সমাধিস্থলে পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার 2 ছেলে। দুপুরে এতিমদের নিয়ে বিশেষ দোয়া ও ভোজের আয়োজন করা হয়।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামেও ছিল নানা আনুষ্ঠানিকতা। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত, শোক র্যালি ও মিলাদ মাহফিলের। হুমায়ুন আহমেদ চলে গেছেন আজকে 14 বছর। গত 14 বছরে শুধুমাত্র আমরা নুহাশ পল্লীর কর্মীরা মিলেই হুমায়ুন আহমেদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করেছি। সরকার, রাষ্ট্র কারো কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশাও নাই, কোনো চাওয়া নাই কারো কাছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র হচ্ছে নদী ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে 2 শতাধিক বসতভিটা আর স্থাপনা। উপজেলার ভোরের পাখি এলাকা সহ বিভিন্ন স্থানে তিস্তার ভাঙন দেখা দিয়েছে। ঘরবাড়ি বিলীনের পাশাপাশি ভেঙে গেছে ফসলের জমি। এখনও ভাঙন আতঙ্কে বহু পরিবার, বিশেষ করে কাপাসিয়া, হরিপুর, বেলকা, চণ্ডীপুর ও শ্রীপুরের বিভিন্ন চরাঞ্চলে ভাঙন তীব্র হয়েছে। অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড নামমাত্র জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুরে বাড়ছে পদ্মার ভাঙন। এরই মধ্যে 30টির বেশি বসতভিটা বিলীন হয়েছে। নদী বাড়ি ভাঙ্গি গেছি, খাবার কষ্ট, থাকার কষ্ট। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যদি এখানে জীববস্থা বা কোনো ব্যবস্থা না হয় তাহলে আমাদের এলাকাবাসীর জন্য অনেক ভালো হবে। নদী ভাঙনের আরো খবর জানাতে গাইবান্ধা এবং মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে বিস্তারিত জানবো। শুরুতেই গাইবান্ধার খবর জানবো, সেখানে আছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, আমাদেরকে জানাবেন গাইবান্ধায় এ পর্যন্ত নদী ভাঙনে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন কোথায় বসবাস করছেন, কি পরিস্থিতি? আজকে সারাদিনই আমি সকাল থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদী, গাইবান্ধার সদর উপজেলার ব্রহ্মপুত্র, যমুনা, ফুলছড়ি এবং সাকাটার যে নদী রয়েছে করতোয়া, এগুলো নদীতে আমি ঘুরে দেখেছি যে এখানে আসলে প্রচণ্ড বেগে ভয়াবহ রূপ ধারণ করেছে আপনার নদী ভাঙন। এখানে আজকে দুপুরের পর থেকে পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে যেটা জানতে পেরেছি যে এখানে পানির নদী কিন্তু যেটা বাড়ছিল সেটা কিন্তু কমতে শুরু করেছে। আমি যদি এখন দেখাই যে এখানে এই জায়গাটায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নৌকা যোগে এনে বালুর বস্তা এখানে ফেলানো হচ্ছে নদী ভাঙনের প্রতিরোধের করার জন্য। কিন্তু এখানে কিন্তু এই ভাঙনটা রোধে আপনার কোনোভাবেই এখানকার এলাকাবাসীরা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে স্থায়ীভাবে তাদের ভাঙন প্রতিরোধ করতে হবে, শুধু বালুর বস্তা দিয়ে ভাঙলেই চলবে না। এখানে রয়েছে গত 24 ঘন্টায় কিন্তু আপনার 1,500 থেকে 2,000 পরিবার কিন্তু তাদের বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরগঞ্জ উপজেলায় কিন্তু এই নদী ভাঙন রয়েছে তিস্তা নদীতে। এখানে আপনার এছাড়া যে গাছপালা রয়েছে, পটলের ক্ষেত রয়েছে, তিল এবং পাট ক্ষেত রয়েছে, সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারা কিন্তু বাড়িঘর অনেকে ভেঙে নিয়ে তারা বাদে আশ্রয় নিয়েছে, সেখানে খাবার সংকট রয়েছে। তারা বলছে, আমি আজকে সকাল থেকে যে এলাকায় ভাঙন কবলিত এলাকায় গিয়েছি সেখানে মানুষজন বলছে এখন পর্যন্ত এখানে কোনো প্রশাসনের পক্ষ থেকে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে বা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ বা অন্য কেউ তাদের কাছে কিন্তু সহযোগিতা বা আশ্বাসের বাণী নিয়ে কিন্তু আসেনি। তারা খুবই দুর্ভোগের মধ্যে রয়েছেন। এখানে আমি দেখেছি এখানে একটা প্রাইমারি স্কুল, ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মসজিদ এই হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তের মধ্যে কিন্তু এই দুটো বিদ্যালয় এবং মসজিদটি ভেঙে যায়, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। পাশাপাশি এখানে শত শত বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু ভাঙনের হুমকির মুখে রয়েছে। তারা বন্যা নিয়ন্ত্রণ বাদে যে আশ্রয় নিয়েছে এবং সেখানে কিন্তু খাবারের সংকট দেখা দিয়েছে। তাদের দাবি, তারা চাচ্ছে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাদ বা শক্তভাবে কোনো কিছু মানে নদী ভাঙন প্রতিরোধের চেষ্টা করার জন্য। এই ছিল এখনকার মতো গাইবান্ধা। ধন্যবাদ মামুন। আমাদের সাথে সহকর্মী ইউসুফ আলী আছেন মানিকগঞ্জের খবর জানাতে। ইউসুফ, কি পরিস্থিতি, নদী ভাঙনের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। শ্রেয়া, এই বর্ষার শুরুতে মানিকগঞ্জেও দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন। বিশেষ করে মানিকগঞ্জের পদ্মা এবং যমুনা নদী বেষ্টিত যেসব অঞ্চল রয়েছে সেসব অঞ্চলে কিন্তু এই তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যে 4টি চর রয়েছে, বাছামারা, বাগুটিয়া,
জিয়নপুর এসব ইউনিয়নে কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে আপনার বাঘটিয়া এলাকায় প্রায় 50 বছরে একটি প্রতিষ্ঠান চর কালিকাপুর সুকুরিয়া দাখিল মাদ্রাসা বহুতল ভবন, সেটি কিন্তু ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে মানে নদী ভাঙতে ভাঙতে এমন অবস্থানে এসেছে যে একদম সেই ভবনের একদম কাছে যে কোনো মুহূর্তে কিন্তু সেই ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এছাড়া এই একই এলাকায় এই গত 15-20 দিনে কিন্তু 20 থেকে 30টি যে বসত ভিটা সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া হরিরামপুর উপজেলার যে পদ্মা নদী রয়েছে সেখানেও যে চর এলাকা রয়েছে সেখানে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বসত ভিটা সহ যে ফসলি জমি সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া যমুনা নদী আপনার শিবালয় উপজেলার তেওতা এবং যে শিবালয় ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। পাটুরিয়া যে ফেরিঘাট রয়েছে সেই পাটুরিয়া ফেরিঘাটের 5 নং ঘাট সংলগ্ন এলাকায় কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু বলছেন যে যেখানে ভাঙন দেখা দিয়েছে আপৎকালীন সময়ে তারা জরুরি ভিত্তিতে যে জিও ব্যাগ এবং জিও টিউব সেগুলো কিন্তু ফেলে ভাঙন রোধে তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং এ পর্যন্ত এই এই মৌসুমে কিন্তু এই প্রায় 1.5 কিলোমিটার এলাকায় 20 থেকে 25টি স্পটে তারা এই জিও ব্যাগ এবং জিও টিউব ফেলেছে। এছাড়া স্থায়ী যে ভাঙন রোধ সেটি অন্য তারা ইতিমধ্যে মন্ত্রণালয়ে আবেদন করেছে এবং সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেই প্রকল্প যাচাই বাছাই কাজ চলছে। সেই প্রকল্প যদি অনুমোদন পায় তাহলে কিন্তু এই স্থায়ী ভাঙন রোধের তারা কিন্তু এখানে মেগা প্রকল্প গ্রহণ করবে বলে পানি উন্নয়ন বোর্ড বলছে। শ্রেয়া। ধন্যবাদ ইউসুফ। দর্শক, নদী ভাঙনের খবর জানতে আমরা যুক্ত ছিলাম গাইবান্ধা এবং মানিকগঞ্জে। সরকারের আগাম পদক্ষেপের কারণে সাম্প্রতিক বন্যায় জানমালের ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে, এমন কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হিলাল উদ্দিন। সকালে খাগড়াছড়ির মহালছড়িতে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দুর্গত মানুষের দুর্দশার কথা চিন্তা করে সরকার বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে। এতে স্বল্প মূল্যে হতদরিদ্ররা খাদ্য সহায়তা পাবে। সরকারের সহায়তা থেকে কেউ বাদ যাবে না বলেও জানান প্রতিমন্ত্রী। পার্বত্য অঞ্চল বাংলাদেশের জন্য একটি বিশেষ এলাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন সেই প্রত্যয়ের আবার উনি এটাকে প্রতিষ্ঠিত করলেন যে শুরু থেকেই নিয়ে এরকম বাংলাদেশের ইতিহাসে হয়নি যে যেদিন প্রথম বর্ষণ হলো সেদিনই 1300 মেট্রিক টন চাল পার্বত্য মন্ত্রণালয় থেকে এই 3 ডিস্ট্রিক্টে বরাদ্দ দেওয়া হলো এবং লাগাতার একটার পর একটা ওনারা কিভাবে আরও স্বস্তিতে আসতে পারেন, ওনারা কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন সে ব্যবস্থাগুলো করা হচ্ছে। বন্যার ক্ষতচিহ্ন এখন রাঙামাটির বিভিন্ন এলাকায়। বিধ্বস্ত ঘরবাড়ি, বেহাল রাস্তাঘাট আর ফসলি জমি সাক্ষ্য দিচ্ছে কতটা তাণ্ডব চালিয়েছে পাহাড়ি ঢল। এখন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন ক্ষতিগ্রস্তরা। পানি নেমে যাওয়ার সাথে সাথে রাঙামাটিতে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। জনপদ জুড়ে শুধুই বিধ্বস্ত ছবি। বিলাইছড়ির ফারুয়া বাজার, যেখানে পানির নিচে ছিল 1.5 শতাধিক দোকান, প্রায় 4000 হেক্টর ফসলি জমি, যার সবই ক্ষতিগ্রস্ত। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগাইছড়ি সহ বিভিন্ন উপজেলায়। এখন জীবনযাত্রা স্বাভাবিক করতে সবখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা আর ব্যবসায়ীরা। ত্রাণ এগুলো কোনো কিছু দরকার নাই। আমরা সরকারের কাছে একটা আবেদন, আমাদের বাজারটা যেন সরকারি এবং সীমান্ত রোডে আমাদেরকে স্থানান্তর করে। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন অতি শীঘ্র এটি সরজমিনে পরিদর্শন করে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে তারা যেন সুষ্ঠু ব্যবস্থা নেয়। জেলা প্রশাসনের হিসেবে বন্যায় 550 কিলোমিটার সড়ক ও 32টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসে গেছে 135টি স্থানে। মৎস্য ও কৃষি মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। ক্ষতিগ্রস্তরা এখন সরকারি সহায়তার পাশাপাশি বন্যা থেকে মুক্তি পেতে চান স্থায়ী সমাধান। যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে, যারা মুরগির ফার্ম করছে, মুরগির মারা গেছে। বন্যার পানিতে হয়তো এবারও আমার এই ধরনের হাজারো মাছ চলে গিয়েছে। ফলজ জমি ছাড়াও আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেমন এই প্রাইমারি স্কুল এবং পাড়া কেন্দ্র এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। চূড়ান্তভাবে ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে বলে জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট যে সকল দপ্তর আছেন যেমন কৃষি, মৎস্য, প্রাণী,
এবং একই সাথে যাদের ঘরবাড়ি হয়তো ভেঙে গেছে, টিনের ঘর ছিল, সেই বিষয়গুলোতে আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকেও চাহিদা চেয়েছি এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে আমরা লিখেছি যে আমাদেরকে যেন সহযোগিতা হিসেবে টিম দেওয়া হয়, যেন আমরা তাদের যে ঘরগুলো এফেক্টেড হয়েছে সেই ঘরগুলো তৈরি করে দিতে পারি। জেলা প্রশাসনের তথ্য মতে এবারে বন্যায় ও পাহাড় ধসে রাঙামাটিতে 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে 483টি। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি। প্রকৃতির ভারসাম্য রক্ষা আর উপকূলকে দুর্যোগের ঝুঁকি থেকে বাঁচাতে সুন্দরবনের বিকল্প নেই, কিন্তু সাতক্ষীরার শ্যামনগরের চরাঞ্চলে সরকারি বনভূমি দখল ও গাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে বন ধ্বংস করে জমি দখল করা হচ্ছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রমজাননগর ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা মিলবে একের পর এক মাছের ঘের। অভিযোগ রয়েছে, এসব এলাকায় খাল খনন করে নোনা পানি ঢুকিয়ে পরিকল্পিতভাবে পাড়ের গাছ শুকিয়ে ফেলা হয়। এরপর গাছ কেটে জায়গা দখল করে খনন করা হয় মাছের ঘের। এভাবে বছরের পর বছর বন উজাড় হলেও দেখার যেন কেউ নেই। আমার জমি অবদায় পড়েছে, ভাঙন গেছে, তাই আমি ওই জমিটা কেটে নিচ্ছি। ধর আমার জমি আছে অবদাতে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক সাইড দিয়ে লাগাচ্ছি এবং অন্য সাইড দিয়ে কিছু অসচেতন মানুষ বা অসাধু মানুষ সেগুলোকে কেটে উজাড় করে দিচ্ছে। নদীর চরটাকে আপনার ভেকু দিয়ে মাটি দিয়ে ক্ষেত তৈরি করে লবণ পানি আটকায়ে গাছগুলোকে মেরে ফেলছে। প্রশাসনের কাছে দাবি এগুলো বন্ধ করে আমাদের গাছগুলো আবার ফিরিয়ে এনে দেওয়া হোক। এমন এমন গাছ আছে আমাদের চরে যেগুলো এত বড় বড় গাছ, যেগুলো বনের ভিতরেও নাই। স্থানীয় ও পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এখনই বনায়ন রক্ষায় কঠোর ব্যবস্থা না নিলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলোর বয়স প্রায় 20 থেকে 25 বছর, 30 বছর। এরকম ধরনের গাছ যাতে সামনের দিনে কেউ না কাটে, সুতরাং সেই ধরনের পদক্ষেপ যদি তারা নেয় তাহলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গাছ কেটে ভূমি দখলের কথা স্বীকার করলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার। জানান, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেসব ব্যক্তি এখানে ঘেরের সাথে যুক্ত, তারা এই বনকে ক্ষতিগ্রস্ত করে যারা ঘেরি করেছে, ঘের কার্যক্রমকে যারা সামনে নিয়ে গিয়েছে, তারা আসলে অন্যায় করেছে। আমরা এ বিষয়ে সংবেদনশীল। আমরা চাই না বন নষ্ট করে বা চর বনায়নগুলোকে ক্ষতিগ্রস্ত করে ঘের সম্প্রসারণ করা, এটা আমরা কখনোই আশা করি না। স্থানীয়দের দাবি, রমজাননগর ছাড়াও সুন্দরবন সংলগ্ন আরও কয়েকটি চরাঞ্চলে একই ধরনের দখল চেষ্টা চলছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ঝালকাঠিতে রয়েছে কর্মসূচি। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রতন আচার্য, যাচ্ছি তার কাছে। রতন, এনসিপি নেতাকর্মীরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং তাদের আজকের কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানাবেন। শ্রেয়া, এনসিপির সারা দেশে কিন্তু কর্মসূচি চলছে, পদযাত্রা। তারই অংশ হিসেবে আজকে ঝালকাঠি জেলার আগেই কিন্তু তারা কিন্তু পথযাত্রা শেষে এখন কিন্তু সমাবেশ করছে। দেখতে পাচ্ছেন মঞ্চে রয়েছেন কিন্তু হাসনাত আব্দুল্লাহ এমপি, এছাড়াও কিন্তু মঞ্চে রয়েছেন আলী আহসান জুনায়েদ এবং মুজাহিদ ইসলাম শাহিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ রয়েছেন এমপি মাহমুদা মিতু। আসলে এই সাধারণ মানুষের অধিকার এছাড়াও এইসব কথা হচ্ছে। এছাড়াও এই পথসভা শেষে যারা নেতাকর্মী রয়েছে সেসব নেতাকর্মীর জানা গেছে। তবে এখন পর্যন্ত এমপি হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখেনি, কিছুক্ষণ পরে বক্তব্য রাখা হয়েছে। তবে এই সেটা বাস্তবায়ন। ধন্যবাদ রতন। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রা খবর জানতে আমরা যুক্ত ছিলাম ঝালকাঠিতে। এবার প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর।
ফাইনাল ঘিরে বাংলাদেশেও উত্তেজনার শেষ নেই। সাধারণ সমর্থক থেকে শুরু করে সাবেক বর্তমান ফুটবলাররাও জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা। কে জিতবে শিরোপা তা নিয়েও আছে তাদের নানা বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণী। শেষের পথে 48 দেশের বিশ্বকাপ শিরোপার রেসে টিকে রয়েছে মাত্র 2 দল, অর্থাৎ ফাইনালের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। কে চ্যাম্পিয়ন হবে, মেসির আর্জেন্টিনা নাকি আমাদের স্পেন? বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাংলাদেশের ফুটবল ফ্যান আর ফুটবলাররা কি ভাবছেন? প্রিয় দল, প্রিয় ফুটবলার যখন মাঠে নেমেছে, রাত পেরিয়ে ভোর সকাল, তবুও ক্লান্তি আসেনি। উল্লাস, উন্মাদনা, তর্কে বিতর্কে কেটেছে সময়। তাদের খেলা অনেক মজা পাই, আনন্দ পাই, তৃপ্তি পাই, তাই এই দলের জন্য রাত জায়গা থাকলে কোনো প্রবলেম নাই। ওইটা 1টা থেকে শুরু, ওইটা দেখার পর 3টা পর্যন্ত টাইম চলে যায় এবং আমার ঘুমাতে 4টা, সকালে আবার 9টার 8টার সময় আবার এক্সামে যাইতে হয়েছে। এই অনেক পেইন হয়েছে। শত ব্যস্ততার মাঝেও সমর্থকরা খেলা দেখেছেন, উপভোগ করেছেন। ফাইনালেও এর ব্যতিক্রম হবে না। এক বিন্দুতে মিলিত হবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর্জেন্টিনার শিরোপার মঞ্চে থাকা অনেকের জন্য আশীর্বাদও। প্রতিবার তো রিক্সা চালাই, যেহেতু দল সাপোর্ট করি, মনে করেন এই ক্ষেত্রে মনে করেন ফাইনাল ম্যাচটা একটু দেখা দরকার। প্রতি ম্যাচে দেখে আসতে ফাইনাল ম্যাচটা একটু দেখবো, এই কারণে তাড়াতাড়ি চলে যাবো বাসায়। একদিন মনে করেন নাইলে ইনকাম একটু কম করলাম, সেই ক্ষেত্রে একটু খেলাটা দেখলাম। একদিন ইনকাম একটু কম করলে কিছু হবে না। আর্জেন্টিনা জিতলে যেভাবে মনে করেন, এখন আমার কাছে একটা পতাকা আছে, এখন আর্জেন্টিনার জয়। এখন বেরোনোর সময় সবটি মিছিল মিটিং করবে, হ্যাঁ আর্জেন্টিনা, তখন আমার একটু পতাকা একটু বেশি যাবে। অনেক ব্রাজিল সমর্থক ফাইনালে স্পেনের পক্ষে আওয়াজ তুলবেন, আর আলভিসেলেস্তে ফ্যানরা মেসির রঙিন সমাপ্তি দেখতে মুখিয়ে আছেন। পছন্দের দল আসলে ব্রাজিল, আমি ব্রাজিলের সাপোর্টার, বাট এমন না যে আমি কোনো দলকে হেট করি, আমি আর কি ডিপেন্ড করে কে খেলতেছে এগেনস্টে, ওভাবে আমি সাপোর্ট করি। আর ফাইনালে হচ্ছে আমি স্পেনকে সাপোর্ট করতেছি। স্পেন জার্সি কিনছি, আপনি স্পেন জার্সি বাসায় যেদিন খেলা ওদিন স্পেন জার্সি পরে নামবো খেলা দেখতে। এবার আমি স্পেন সাপোর্ট করলেও আমার মনে হয় এবার আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা যেহেতু গোল না খেলে ভালো খেলতে পারে না, সেহেতু প্রেডিকশন দিতে পারি ফার্স্টে 2টা গোল খাবে, দেন কামব্যাক আসবে 3টা গোল দিয়ে। বিশ্বকাপটাকে মিস করব, তবে সবচেয়ে বেশি মিস করব লিওনেল মেসিকে। এটা এই আবেগকে আপনি বলতে পারবো না। তার চোখে পানি আসলে আমাদের চোখে পানি চলে আসে, এটা অন্যরকম একটা ভালোবাসা। সাধারণ সমর্থকদের মতো ফুটবলাররাও এগিয়ে রাখছেন মেসির আর্জেন্টিনাকে। তাদের মধ্যে কেউ কেউ ম্যাচের ফলাফলের ভবিষ্যৎবাণীও করলেন। কম্পেস লড়াই হবে, স্কিলের সঙ্গে গতির খেলা। আমি তো স্কিলে পছন্দ করি, ডেফিনেটলি আর্জেন্টিনাকে কিছুটা এগিয়ে রাখবো। মনে হচ্ছে যদি খেলা ড্র হয় তাহলে হয়তো টাইব্রেকারে যাবে, আর আর্জেন্টিনা হয়তো 1-0 গোলে জিততে পারে যদি টাইব্রেকারে না যায়। ফাইনাল নিয়ে বেশিরভাগ ফ্যান আর ফুটবলারদের প্রেডিকশনই কি সত্যি হবে, নাকি ভিন্ন কিছু দেখবে ফুটবল বিশ্ব? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।